তো রাসেল ভাই, আমি ঘটনাটা স্টার্ট করি। আমার ঘটনাটা তা এটা হচ্ছিল আমাদের ঠিক পাশে, আমি যে বাড়িতে জন্ম এবং যে বাড়িতে আছি, বড় হয়েছি, এখনো পর্যন্ত আছি, তার ঠিক পাশের বাড়িটা মোহাম্মদপুরে। এটা আছে এখনো বাড়িটা। তো রাসেল ভাই, এই বাড়িটা হচ্ছিল একটা অ্যাবান্ডেন্ট প্রপার্টি, অর্থাৎ পরিত্যক্ত বাড়ি। পরিত্যক্ত বাড়ি সম্পর্কে যাদের আইডিয়া নেই তাদেরকে আমি বলতে চাই যে লিবারেশন ওয়ারের আগে যেসব বাড়িগুলো পাকিস্তানি নাগরিকদের ছিল, যখন তারা এই দেশ স্বাধীন হওয়ার পরে যখন তারা চলে যায়, তখন এই বাড়িগুলো গভর্নমেন্ট, যার মালিকানার অস্তিত্ব ছিল না, সব বাড়িগুলো গভর্নমেন্টের হয়ে যায়। এই বাড়িগুলোকে বলে পরিত্যক্ত বাড়ি। তো সামহাও এই বাড়িগুলো পরবর্তীতে গভর্নমেন্ট কোয়ার্টার হিসেবে ইউজ করা হয়েছে। এরকম একটা বাড়ি আমাদের যে পাশের যে বাড়িটা আছে, বাড়িটা আমি একটু লোকেশনটা দিয়ে দিই, তাহলে সবার বুঝতে সুবিধা। লোকেশন না এটা ভালো না, মানে জাস্ট কত স্কোয়ার ফিট বাড়িতে, এটা 8 কাঠার উপর একটা খোলামেলা টাইপের বাড়ি, এবং বাড়িটা হচ্ছে 3 তলা, নিচের তলা, এবং বাড়িটা একটু পিকুলিয়ার টাইপ। নিচতলা একটা দোতলা, 1.5 তলা, একটা দোতলা, একটা 2.5 তলা, এরকম একটা পিকুলিয়ার টাইপের একটু বাড়িটা, এবং সিঁড়িঘর খুব অন্ধকার এবং ঘুরিয়ে পেঁচে। যাই হোক, তো প্রথম যে অ্যালোটিটা আসে গভর্নমেন্টের, ওনার নাম মিস্টার জামান। উনি খুব হাই অফিসিয়াল একজন অফিসার ছিলেন গভর্নমেন্টের, এবং ওনার ফ্যামিলি সহ এই বাড়িতে আসেন। এবং প্রথম দিকে যখন উঠে, ওনার ফ্যামিলি ট্যামিলি সহ, অনেক বড় বাড়ি, 3 তলা একটা বাড়ি, উনি এবং ওনার ড্রাইভার এবং কেয়ারটেকার, খুব বিরাট বড় বাড়ি, তার জন্য সাফিসিয়েন্টের থেকে আরো বেশি বরঞ্চ। প্রথম দিকে একটা বাড়িতে আসার পরে কিন্তু কেউ কখনো বুঝতে পারে না যে এটাতে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে কি হচ্ছে না। প্রথম দিকে উনি ফেস করা শুরু করলেন যে চাবি রাখছেন গাড়িটার, সকালবেলায় দেখা গেল অফিসে যাওয়ার জন্য রেডি হবে, জুতা নেই, সেলফে জুতা রাখলাম, জুতা কোথায় যাবে? তো মনে করেছে কাজের মেয়েরা কোথায় রেখেছে, এরকম খুঁজতে খুঁজতে দেখা গেল বাথরুমের ভিতর জুতা, চাবি রেখেছে, হঠাৎ করে চাবি নেই, এরকমই এটা। তো উনি প্রথম দিকে মনে করতে থাকলো এটা হলো কাজের মেয়ে বা এরা কেউ হয়তো বা বাচ্চা টাচ্চা, এরাই শয়তানি টয়তানি করে, এটার জন্যই হয়তো এরকম হয়। কিন্তু আস্তে আস্তে জিনিসটা উনার সামনে আসা শুরু করলো। প্রথম উনি প্রবলেম ফেস করা শুরু করলো, কাজের মেয়েরা ভয় পায়, তাদের সাথে বিভিন্ন রকমের আওয়াজ শোনে। তো তখন ওরা বলতেছে, দূর, তোমরা কি করো, এইসব হলো তোমরা গ্রামের মানুষ, ঢাকায় আসো, এইসব তোমাদের প্রবলেম এইগুলা। তারপর জিনে ধরে, কাজের লোক থাকতে চায় না। উনি ফার্স্টে এই প্রবলেমগুলা উনি করা শুরু করলো, বিদায় করে নতুন কাজের লোক আসে, এইভাবে করে এরকম কিছুদিন কেটে গেল। একদিন রাতে উনি শুয়ে আছেন, হঠাৎ উনি শুনছেন যে ওনার গাড়িটা স্টার্ট, এবং যেহেতু আজ থেকে 30-35 বছর আগে, এলাকাও নিরিবিলি, তো উনি চিন্তা করলো কি ব্যাপার, ড্রাইভার থাকে তার ঠিক উপরের ফ্লোরটাতে, ড্রাইভারটা কি গাড়ি নিয়ে চালাতে বেরিয়ে গেল না কি? তো উনি খুব হুটহাট করে বেরিয়ে গেলেন। বেরিয়ে দেখলেন গ্যারেজের কাছে এসে গ্যারেজ লক করা, গাড়ির ভিতরে কোনো আওয়াজ নেই, কিছু নেই। এবং উনি দোতলায়ও যে দেখলেন ড্রাইভারও ঘুমিয়ে আছে, ডোরও লক বাইরে থেকে। তাহলে কি উনি শুনলেন? এরপরে রাতের থেকে উনি প্রায় শুনতেন যে জাস্ট বুট পরে অ্যাজ এ ডিফেন্সের লোকরা বা আর্মি পুলিশ যেরকম বুটটা ইউজ করে, যেরকম সিঁড়ি দিয়ে যদি নামলে যেরকম ধুপুর ধাপুর আওয়াজ হয়, এই আওয়াজগুলো উনি প্রথম ফেস করা শুরু করলেন, এবং সবাই, ফ্যামিলি মেম্বার টেম্বার সবাই। প্রথম দিকে উনি একটু জাস্ট অ্যারোগ্যান্ট টাইপের ছিলেন, এবং উনি সবসময় এগুলো কিছু না করতে থাকলেন। হঠাৎ ওনার রুমের টিউবলাইট তখন তো ছিল না, তখন যে নর্মাল যে লাইট গুলো ছিল, একটু চিনচিন করে বাস্ট করতো, ঠাস করে বাস্ট হয়ে যেত। আচ্ছা, বাথরুমে ঢুকতে যাবেন এমন সময় বাস্ট হয়ে গেল, এবং পুরা বাথরুম দেখা গেল, যেহেতু এটা খুব সরু কাজ, ছিটিয়ে গেছে যে পায়ে ঢুকবে, এরকম খুব প্রবলেমে উনি ফেস করতে শুরু করলেন। এরকম তখন উনি চিন্তা করা শুরু করলেন যে আসলে কি কিছু আছে এই বাড়িতে। যাই হোক, যেহেতু এটা কোনো আগেও কোনো পাস্ট মালিকও নেই বা কিছুই নেই, ওনার খবর নেওয়ারও কোনো ওয়েও ছিল না যে এটা অমুকের ছিল বা এরকম। তো যাই হোক, এক রাতে যেটা ওনার সাথে সবচেয়ে ভয়াবহ যে ঘটনাটা হলো, সেটা হচ্ছিল একদিন অনেক রাতে, হয়তো বা যেহেতু অনেক আগের ঘটনা এটা, উনি কাজের মেয়ে খুব চিৎকার করতে করতে জাস্ট ওনার প্যাসেজের মধ্যে হঠাৎ করে চিৎকারটা থেমে গেল। এর মধ্যে ওনার ওয়াইফ ওনাকে উঠিয়েছেন, দেখো তো কি হলো, মেয়েটা এরকম চিৎকার। ওনার যে টয়লেটের যে সিস্টেমটা ছিল, এটা ছিল যেহেতু অনেক পুরানো বাড়ি, তো একটু জাস্ট প্যাসেজের মতো আছে, লম্বা করিডোরের মতো, ওই সাইডে পিছন দিকে একটা বাগানের মতো আছে, কিছু গাছপালা, জঙ্গলের মতো, ওখানে একটা মান্দার গাছ আছে, একটা গাছ। তো ওই প্যাসেজটা দিয়ে যেতে হয় বাথরুমে। তো সবসময় যদি আপনি বাথরুমের লাইটও জ্বালান, ওই পাশে আপনার আলোটা পড়ে সবসময় প্যাসেজটা দিয়ে যখন যাওয়া যায়। যখন আন্টি প্রথমে বেরিয়ে যখন প্যাসেজে গেলেন, তখন উনি চিৎকার দিলেন, উনি নিজেও
এইবার উনি যেহেতু ওনার ওয়াইফ চিৎকার দিচ্ছেন, উনি লাফ দিয়ে এবার চলে আসলেন। কি হলো দেখছে, আন্টি কোনো কথা বলছেন, স্টাক হয়ে খালি মুখ দিয়ে গোগো আওয়াজ করছে। এবার উনি জাস্ট তাকিয়ে দেখলেন যে এই গাছটা দেখা যাচ্ছে মান্দার গাছ, সেখানে একটা সাদা একটা ফিগার, মানে একটা লোকে গলায় দড়ি দিয়ে ওই গাছের সাথে পুরো ঝুলিয়ে রাখা হচ্ছে। এবং উনিও দেখলেন, এবং ওয়াইফ মানে কথা বন্ধ হয়েছে, বাট সেন্স হারায়নি, মানে উনি গুগু আওয়াজ করছেন, আর কাজের মেয়ে অলরেডি সেন্সলেস। তো উনি সাথে সাথে ওনার ওয়াইফকে টান দিয়ে নিয়ে এসে রুমের মধ্যে বসে মানে কোনোভাবে রাতটা পার করলেন। পরদিন যথারীতি উনি একজন হুজুরকে নিয়ে আসলেন। এইবার উনি তো আর নিজের চোখেও দেখেছেন, এখন তার অবিশ্বাস করার ওনার কোনো ওয়ে নেই। উনি নিয়ে আসলেন একজন হুজুরকে। হুজুর প্রচুর মানে বাড়িটা ঘুরে টুরে দেখেই বলতেছে এই বাড়ির মধ্যে অনেক সমস্যা আছে, ঝামেলা আছে, এই বাড়িতে অনেক হয়তো বা ঘটনা আছে, এটা এত সহজে সলভ করা সম্ভব না। তবে আপনি যে মান্দার কাছে যে ঘটনাটা দেখেছেন, তো পরবর্তী দিন যেদিন হুজুরকে নিয়ে আসা হলো, সেদিন উনি কোনো এরকম বডি টডি কিছু ছিল না, কিন্তু অবাক ব্যাপার ছিল, দড়িটা কিন্তু ঠিকই ফাঁসির দড়িটা ঝুলানো ছিল। আচ্ছা, উনি এটা যখন দেখেছেন এবং হুজুরও দেখেছে, তো বললো যে এই গাছটাকে কেটে ফেলা উচিত, এই গাছটা হচ্ছে সকল প্রবলেমের মূল। তো যাই হোক, উনি একজন, যেহেতু গভর্নমেন্টের বাড়ির নিয়ম, কিছু প্রপার্টির একটু নিয়ম আছে যে আপনি চাইলেই কোনো রুম হয়তো বা ইয়ে করতে পারবেন না, গাছপালা কাটতে পারবেন না, কিন্তু উনি আর নট এ সিঙ্গেল ডে উনি চান্স নিতে চাইলেন। উনি সাথে সাথে একজন কাঠুরিকে নিয়ে আসলেন যে গাছটা কেটে ফেলার জন্য। কাঠুরে কাঠ কাটতে যে কি কি প্রবলেম হয়েছিল, যেহেতু অনেক আগের ঘটনা, তবে এতই প্রবলেম মানে ভয় কাঠুরি পেয়েছিল যে সাধারণত গাছ কাটতে আসে কারা, যারা কাঠটা নিয়ে যাবে, গাছটা নিয়ে যাবে, পারিশ্রমিক না পেলেও কাঠ বিক্রি করে সে মসজিদটা উঠাবে। কিন্তু সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছিল, কাঠটা পর্যন্ত সেই কাঠুরি নিতে রাজি হলো না। আচ্ছা, সে বললো আমি এই কাঠগুলোও নিব না। তো উনি এসে আমার, যেহেতু প্রতিবেশী, আগে খুব ডিপ রিলেশন ছিল এজ এ ফ্যামিলি মেম্বারের মতো, উনি এসে আমার নানিকে বলছেন যে আপনার কাঠগুলো রাখেন, আগুন টাগুন জ্বালাতে পারবেন ইয়েতে। আমার বলছেন, আমার নানিও বলছেন না না, এই বাড়ির আমি কিছু রাখবো না। তো এরকম মানে উনি ভয়াবহ যখন ফেস করা শুরু করলেন, গাছটা কাটার পরে ওনার সাথে আরো যে কি বিভৎস ঘটনা শুরু হলো, যে এই ঘটনাগুলো মাত্রা বাড়তে থাকলো। আগে তো মানে এফেক্টেড হতো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস কাজের লোকদের সাথে, এবার শুরু হলো ওনার বাচ্চাদের সাথে, ওনার ওয়াইফের সাথে ডুয়েল ভয়েসে কথা বলে ওয়াইফ শুয়ে শুয়ে ঘুমের মধ্যে, যেটাতে উনি আরো ভয় পাওয়া শুরু করলেন। তো যতই একটা লোক কঠোর থাক না কেন, ফ্যামিলির সাথে যখন একটা জিনিস হওয়া শুরু করে, তখন আর তার সাহসে আর কুলায় না যে সেই বাড়িতে সে থাকবে। তা আলটিমেটলি সে উইদিন 3 মান্থের মধ্যে ওই ঘটনার পরে উনি এই বাড়িটা ছেড়ে চলে যান। আচ্ছা, এই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরিটা। তো আমি পরবর্তী স্টোরিটা, আবার আরো কিছু স্টোরি আছে, আমি এটা আমার বলবো। আচ্ছা, ওকে, আমরা তাহলে মাঝখানে আরেকটা ঘটনা শুনে আসি ফারনানের কাছ থেকে। একটা ছোট ঘটনা রয়েছে তার, এবং সেই ঘটনাটি শুনে আসি। আশা করছি আপনারা এনজয় করছেন এবং কেমন লাগছে আপনাদের ঘটনাগুলো সেটা জানিয়ে আমাদের SMS করুন, লিখে ফেলুন ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফারহান, তো আমি এখন আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব, সেটি আমি কিছুদিন আগে যখন দোহারে ঘুরতে যাই, তখন এক মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় প্রায় এক ইমাম সাহেবের সাথে কথা বলি এইসব বিষয় নিয়ে। তখন ওই ইমাম সাহেব আমাকে ওই মসজিদের ব্যাপারে একটা ঘটনা শেয়ার করেন, যেটা ওনার নিজের সাথেই ঘটেছিল। এবং উনি যেদিন ফার্স্ট এই মসজিদে প্রথম দিন ছিলেন রাতে, সেদিন এই ঘটনাটা ঘটে। তো উনি মসজিদটার একটু বর্ণনা দিই। মসজিদটা হচ্ছে খুব ছোট, খুব একটা বড় না মসজিদটা। আর মসজিদটার পাশে ছিল একটা অনেক বড় একটা পুকুর, যে পুকুরটাতে দেখা যেত যে আশেপাশে গ্রামের যত মানুষ আছে প্রায় সবাই এখানে গোসল করতো। প্লাস মসজিদটার পাশে একটা বড় অজুখানা ছিল, ওই অজুখানা এখানে সবাই অজু করতো। তো ওই ইমাম সাহেব যেদিন ফার্স্ট এই মসজিদে আসেন, সেদিন রাতের বেলা এই ঘটনাটা। তো মসজিদে যারা খেদমত করেন তারা রাতের বেলা সব কাজ টাজ করে যে যার বাসায় চলে গিয়েছিল, এবং মসজিদের পাশে একটা ছোট রুম ছিল যেখানে সেই ইমাম সাহেবটা মানে রাতে ঘুমোচ্ছিলেন। তো হঠাৎ করে রাতের দিকে তার ঘুম ভেঙে গেল, এবং উনি অবশ্য রাতে উঠে মানে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য মাঝে মাঝে প্রায় সবই উঠতেন আর কি ফজরের আগে। তো সেদিন আসলে উনি নিজেই উঠলেন না, এবং হঠাৎ করে একটা শব্দে ওনার ঘুম ভেঙে গেল। এবং শব্দটা হচ্ছে এইরকম যে তার মনে হচ্ছে যে ওই মসজিদের পাশে যে পুকুরটা, সেখান থেকে অনেক মানুষ একসাথে গোসল করছে, কথা বলছে, অনেক চিৎকার চেঁচামেচি, যেমন অনেক মানুষ একসাথে থেকে যেমন কনভারসেশন হয় সেরকম একটা কথা শুনতে পাচ্ছে অনেক মানুষ একসাথে সেখানে। আর খুব পানির শব্দ, মানে ছপ ছপ শব্দ সে শুনতে পাচ্ছে, মনে হচ্ছে কেউ বুঝি সেখানে আছে, গোসল করতেছে, অজু করতেছে, এরকম একটা শব্দ। তো সে খুব অবাক হয়ে গেল, এবং সে মনে করলো যে হ্যাঁ হয়তো এখন ফজরের সময় হয়ে গেছে, আমি মনে হয় ঘুম থেকে উঠতে আজকে দেরি করে ফেলছি। তো তখন সে ঘড়ির দিকে তাকালো, এবং ঘড়িতে সে দেখলো যে রাত 2টা বাজে। তখন সে আরো একটু অবাক হয়ে গেল, রাত 2টার দিকে এভাবে কে পুকুর পাড়ে এসে গোসল করছে, কথা বলছে, এটা কিভাবে সম্ভব?
তারপর সে কি করলো, সে চিন্তা করলো যে আমি গিয়ে দেখে আসি কি অবস্থা। তারপর সে মসজিদ থেকে আস্তে আস্তে বের হলো, মসজিদের মেইন দরজাটা খুললো এবং খোলার পরে মসজিদের বারান্দায়, আমরা অনেক সময় দেখি যে মসজিদের বারান্দায় ওই মানে কিছু ছাড়ার মতো কিছু বিছানো থাকে যেখানে অনেকে নামাজ পড়ে এসে। তো সে দেখলো যে মসজিদের দরজাটা সে যখন খুলে মসজিদের বারান্দাটায় আসলো, সে দেখলো যে 5 থেকে 6 জন মানুষ ওখানে দাঁড়িয়ে নামাজ পড়ছে এবং ওনাদের দৈহিক আকৃতি ছিল অনেক লম্বা এবং ওনাদের মাথায় পাগড়ি ছিল এবং তাদের পরনে ছিল জুব্বা, সাদা 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 জুব্বা ছিল এবং তারা নামাজ পড়তেছিল এবং তারা খুব জোরে জোরে সূরা ফাতিহা, মানে নামাজের যে সূরাগুলো আমরা ইউজ করি সেগুলো অনেক জোরে জোরে লাউডলি পড়তেছিল। সেই জিনিসটা দেখার পর একটু ভয় পেয়ে যায়, ব্যাপার কি এত রাতে, রাত 2টার দিকে কে এখানে নামাজ পড়তে আসবে। সে তখনও কিছুই বুঝলো না যে কি হচ্ছে আসলে তার সাথে। সে যেটা চিন্তা করলো যে আমার ওই যে পুকুরের পাশে যে শব্দগুলো তখনও শোনা যাচ্ছিল, সে চিন্তা করলো যে আমি মসজিদের পেছন দিক দিয়ে ঘুরে পুকুরটাতে দেখে আসি কি ঘটতেছে আসলে, কারা আসছে গোসল করতে। তো সে যথারীতি মসজিদের পেছন দিক দিয়ে যে পুকুরের সামনে গেল, পুকুরের সামনে যে সে যখন গেল তখন সে খুবই অবাক হলো। সে দেখলো যে ওখানে কেউ নেই, সম্পূর্ণ খালি। পুকুরের পাশে যে গোসল করার জায়গাটা সেখানে কেউ নেই, অজুখানায় কেউ নেই, কিন্তু অজুখানায় যে কলগুলো ছিল সেখান থেকে টপটপ করে পানি তখনও পড়ছিল এবং যেখানে পুকুর পাড়ে সবাই গোসল করে সেই জায়গাটা একদম ভেজা ছিল। সে অনেক বেশি অবাক হয়ে গেল, মনে হচ্ছিল কিছুক্ষণ আগেই, প্রায় কয়েক মিনিট আগে এখানে অনেকগুলো মানুষ ছিল যারা এখানে গোসল করছিল, অজু করছিল। সে একটু ভয় পেয়ে গেল, ব্যাপারটা কি, আশেপাশে গ্রামের মানুষ যদি এখানে এসে গোসল করতো তারা অবশ্যই চলে যেত না, কি হলো, তারা কোথায় গেল এবং এখানে কেই বা ছিল। সে তখন দৌড়ে চলে গেল সেই মসজিদের বারান্দাটার দিকে যেখানে সে 5 থেকে 6 জন মানুষকে নামাজ পড়তে দেখেছিল। সে ওখানে যাওয়ার পর আরো বেশি অবাক হলো, সে দেখলো যে ওখানে একটা মানুষও নেই, কেউ নেই, একদম খালি জায়গা, কিন্তু খুব সুন্দর সুগন্ধ সেখান থেকে বয়ে যাচ্ছে। তারপরে সে খুব অবাক হলো এবং ভয়ে ভিতরে চলে গেল এবং সে রাতে ওইখান থেকে আর বেরিয়ে হয়নি। একদম ফজরের সময় সে ওখান থেকে বের হয়ে আজান দেয়